দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার জানাবো পুরো খবর। শেষ হয়েছে কক্সবাজারে অনুষ্ঠিত 3 দিনব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। শেষ দিনে উখিয়ার কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন আগত অতিথিরা। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশকে ধন্যবাদ জানান তারা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী আলামিন তালুকদার। ইউএনএইচসিআর-এর খাদ্য সহায়তা কার্যক্রম, যেখান থেকে নির্দিষ্ট কার্ডের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য নিতে পারেন রোহিঙ্গারা। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ, এখানে বাইরে কেঁচা বাজার দেয়। কেঁচা বাজার হলে তরকারি, মাছ দে, ডিম দে। কমে এসেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা। নভেম্বরের পর আরও কমার ইঙ্গিত আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর। এই পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক অতিথিরা পরিদর্শন করেন এই কার্যক্রম। এ সময় তাদের সামনে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা। আমি যদি দেখি যে আমার পরিবারের খাবার না, বেসিক্স না, ডেফিনেটলি আই উইল লুক ফর। সেখান থেকে অতিথিরা যান আরেকটি ক্যাম্পে, যেখানে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে রোহিঙ্গাদের। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেক রোহিঙ্গার। পরিদর্শন শেষে সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা। I appreciate the Bangladesh government making this effort to have this dialogue and the event in New York to discuss the Rohingya situation. We want to do everything we can to try to get to that situation, that one day it's safe, they can return, and they can live in a dignified way, and they can stay there. There'll be peace. Communities will live together. That's a sustainable return. এই সম্মেলন একদিকে প্রত্যাবাসন, অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয়। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিনই কমে আসছে এবং ডাব্লিউএফপির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোই মূলত আজকে যে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে। পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে 3 দিনের রোহিঙ্গা সংকটের উত্তরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। নিজ দেশে ফেরত যেতে কাট্টা রোহিঙ্গারা। দীর্ঘদিনের বিবাদ ভুলে এক কাতারে এসেছে রোহিঙ্গা সংগঠনগুলো। কঠিন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা তরুণরা। নেতারা বলছেন, সহজ প্রক্রিয়ায় কাজ না হলে বিকল্প ভাবতে হবে রোহিঙ্গাদের। আর বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে পুরনো পদ্ধতি কাজে লাগানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। রোহিঙ্গা ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে 4র্থ পর্ব। ক্যামেরা ছিলেন জিহাদ ইসলাম। 2017 সালে 10 বছরের শিশু যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, আজ তারা প্রাপ্তবয়স্ক। 34টি ক্যাম্পে এই সংখ্যা লাখেরও বেশি। 20 থেকে 40 বছরের মধ্যে আছে আরও কয়েক লাখ। লাখো তরুণ যুবক এখন প্রত্যাবাসনের দাবিতে একাট্টা। নিজ দেশে ফেরার দাবিতে ক্যাম্পে নিয়মিত সভা আলোচনা করছে রোহিঙ্গারা। ক্যাম্পের তরুণ যুবকরা বলছেন, যে কোনো মূল্যে নিজের ঠিকানায় ফেরত যেতে চান তারা। আমরা অলওয়েজ প্রস্তুত আমাদের দেশে ফেরত যাওয়ার জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি ফেল হয়েছে এটাতে। কমিউনিটি আমাদেরকে হেল্প করবে, বাংলাদেশ গভর্নমেন্ট আছে, সবাই আমাদের সাথে একত্র হয়ে আমাদেরকে পিসফুলি একটা সলিউশন চলে আসবে। রেফিউজি লাইফ দিন বেশি মানে হস্টেল লাইফ যেদিন সেদিন যাইবেলা কোশিশ করি, কিন্তু সেফটি নেই, ডিগনিটি নেই। প্রত্যাবাসন ইস্যুতে এখন এক ছাতার নিচে 4টি সংগঠন পরিচিতি পেয়েছে 4 ব্রাদারহুড নামে। আগে আধিপত্য বিস্তারে সংঘর্ষে জড়ালেও গেল 3 মাস ধরে শান্ত ক্যাম্পগুলো। নেতারা বলছেন, সুযোগ মিললে ফেরত যাওয়ার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবেন তারা। রোহিঙ্গা ফজ্জাত গড়ি কি লাভ আছে? আরা ফজ্জাত গড়ি লাভ নাই। আরা বেকুন পালা থাকুন, থাকিতে জাগানো শান্তি থাকুন। এদেশানোর আইনের ভিতরে থাকি আর সই রাইট কান লই হক খান লই আর দেশানো আরা তরাতুরি যাই পারিবার
খুশিচান গরম। 1978 সালে এক দফা রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে সেই ঘটনা। ব্যাংকক পোস্টের তখনকার শিরোনাম ছিল বার্মাকে সতর্ক করেছে বাংলাদেশ। সে সময় বার্মায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করেন ওয়াশিংটনে। বিশ্লেষকরা মনে করেন পুরনো অভিজ্ঞতা এবার আবারও কাজে লাগানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে। ক্যারেট অ্যান্ড স্টিক আমি যেটা সবসময় বলি, আপনি ওকে একটা ইনসেন্টিভ দেন বা একটা পানিশমেন্টের একটা স্কোপ রাখেন, তুমি এটা করলে তোমাকে সাথে এই করব, আর না করলে আমি তোমাকে এই পানিশমেন্ট দেবো। ক্যারেট অ্যান্ড স্টিক নেগোসিয়েশন উই নেভার ডিড ইট। এবং আমি আপনাকে অ্যাসিওর করতে পারি বাংলাদেশ হ্যাজ গট লট অফ ক্যারেট, অনেক কিছু আমরা দিতে পারি, এবং আমাদের কাছে কিন্তু অনেক স্টিকও আছে কিন্তু, বাট উই নেভার ইউজড ইট। নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আগেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বিবাদমান পক্ষগুলোর নেতারা বলছেন সব ধরনের বিভেদ ভুলে তারা এক হয়েছে নিজ ভূমিতে ফেরত যাওয়ার লক্ষ্যে। তাই সুষ্ঠু এবং স্বাভাবিক সব ধরনের নিয়ম অনুসরণ করে তারা ফিরতে চান নিজ ভূমিতে। যদি সেটি সম্ভব না হয় তাহলে বিকল্প ভেবে রেখেছেন নেতারা। বলছেন এর জন্য সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বালুখালী, উখিয়া, কক্সবাজার। ঢাকায় শুরু হলো বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বৈঠকটি চলে। সম্মেলনে 21 সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 11 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে। এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধ সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়সমূহ আলোচনা হবে। 28 আগস্ট সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সাথে বিনিয়োগ নিয়ে প্রতারণা করছে একটি চক্র। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সংবাদ সম্মেলনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে ডিএসসি কর্তৃপক্ষ। ডিএসসি জানায় সংঘবদ্ধ প্রতারক চক্র বিএসইসি, ডিএসসি ও সিএসইর লোগো ও ঠিকানা ব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এমন অবস্থায় প্রতারক চক্রের কারণে শেয়ার বাজারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য পুঁজিবাজারে বিনিয়োগকারী সহ সবাইকে সচেতন থাকতে হবে। নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্সপ্রাপ্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মোবাইল অ্যাপস ছাড়া শেয়ার বাজারের লেনদেনের আর কোনো মাধ্যম নেই বলেও জানিয়েছে ডিএসসি। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতারক চক্র শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিএসইসি কর্তৃক অ্যাপ্রুভ এবং ডিএসসি কর্তৃক সিএসসি কর্তৃক অ্যাপ্রুভ টার্মিনালের বাইরে কোনো ট্রেড সম্পাদন হওয়ার কোনো সুযোগ নাই। কোনো প্রতারক চক্র যদি বলে যে আমরা আজকে বিনিয়োগ করলে কালকেই আপনাকে ডাবল লাভ দিয়ে দিব, সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং আইন বহির্ভূত। কেউ যদি ক্যাপিটাল মার্কেট রিলেটেড প্রতিষ্ঠানের লোগো, নাম বা অফিসের ইউজ করে কোনো ধরনের প্রতারণা করে থাকে, সেটা ক্রিমিনাল অফেন্স। গ্রামের বাড়ির প্রবেশ পথে ব্যারিকেড নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে বাহরাইন প্রবাসী। সোমবার বাহরাইনের রাজধানী মানামার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসী নূর আলম মিয়া। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 9 নম্বর ওয়ার্ড পৌর হাজিপুর এলাকার বাসিন্দা। অভিযোগ করেন 2021 সালে জোরপূর্বক তার গ্রামের বাড়ির প্রবেশ পথ দখল করে ব্যারিকেড গেট নির্মাণের চেষ্টা চালায় সোহেল নামের এক ব্যক্তি। পরে প্রশাসনের পদক্ষেপে সে সময় গেট নির্মাণ করতে না পেরে হুমকি ধামকি দেয় ওই ব্যক্তি। এই ঘটনার পর সোহেল সহ দুজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগে আরও বলেন, তখন থেকে বিভিন্ন কৌশলে বাড়ির প্রবেশপথে ব্যারিকেড গেট নির্মাণের চেষ্টা করে আসছে সন্ত্রাসীরা। এই হয়রানি থেকে মুক্তি পেতে অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি। আমার বাড়ি যে সামনে যে গেটের সামনে যে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করতেছে, যেন এটা যেন না দিতে পারে এবং আমার ফ্যামিলিকে যেন কোনো রকম হয়রানি করা থেকে বিরত থাকে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
স্পেনের বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি ঘোষণা করেন উপদেষ্টা রফিক উদ্দিন। এ সময় লুৎফুর রহমান সুমনকে সভাপতি, আজাদুর রহমান আজাদকে সাধারণ সম্পাদক এবং জনি আহমদকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। এ সময় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি লুৎফুর রহমান সুমন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজাদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি ও সাবেক সভাপতি শাহাদুল সোহেদ। এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী সদস্য খালিদুর রহমান এবং সিনিয়র সহসভাপতি আলমগীর সিদ্দিকী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বার্সেলোনায় অভিবাসন প্রত্যাশীদের সহযোগিতা করতে নবগঠিত কমিটিকে আহ্বান জানান তারা। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আয়োজন করে স্থানীয় গণমাধ্যম নিউজ ৭১। এ সময় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহজানুর রাজা, সঞ্চালনা করেন সম্পাদক সৈয়দ সাদেক আহমদ। বক্তব্য রাখেন সৈয়দ সাইফুল ইসলাম সুমিত, শাহিনুর ইসলাম, মুফাজ্জিল খান ও মদ্রিস আলী সহ আরও অনেকে। আয়োজকরা জানান, ওল্ডহ্যামের ইস্টার্ন প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হবে নিউজ ৭১-এর ৭ম বর্ষপূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে বলেও জানান তারা। নিউজ ৭১-এর ৭ম বর্ষপূর্তি এবং কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫ এবং এখানে প্রবাসে যারা কমিউনিটির জন্য কাজ করে গেছেন তাদেরকে আমরা সম্মানিত করব এবং নতুন প্রজন্ম যারা বিশেষ অবদান রেখেছে কমিউনিটিতে তাদেরকেও আমরা সম্মাননা জানাবো। আমরা বাংলা ভাষারে দরিয়া রাখতাম আর আমরা সম্মান দিতাম আমরা গুরুজনদের। যারা আমাদের কমিউনিটিতে কন্ট্রিবিউশন আছে ওদেরকে আমরা অনার করব। দেশে এ যাবৎকালের সবচেয়ে বড় কোকেন চালান জব্দ হয়েছে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দারা যৌথভাবে শাহজালাল বিমানবন্দর থেকে ১৩০ কোটি টাকা মূল্যের এই মাদক জব্দ করে। এ সময় হাতে নাতে গ্রেফতার হয়েছে ক্যারিবীয় দেশ গায়ানার এক নারী। এছাড়াও রাজধানীতে আলাদা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, আইস ও কুশ মাদক সহ গ্রেফতার হয়েছে আরও ৪ জন। রাতে কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন সহ এক নারী বাংলাদেশে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দা বিভাগ। বিমানবন্দরে সতর্কতা জারি করে চালানো হয় তল্লাশি। রাত ২টার দিকে এক বিদেশি নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে আটক করে গোয়েন্দারা। তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি বক্সে পাওয়া যায় বিপুল পরিমাণ কোকেন। এ সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় ক্যারিবিয়ান দেশ গায়ানার নারী পিটুলা স্টাফলিকে। গোয়েন্দারা জানায় এই নারী কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশে এসেছে। ধারণা করা হচ্ছে এই বিপুল পরিমাণ কোকেন নিয়ে তিনি অন্য কোনো দেশে যেতে চেয়েছিলেন। কোকেনটা নিয়েছে ব্রাজিল থেকে। সে হলো সাউথ আমেরিকান যে দেশ আছে গায়ানা রিপাবলিকের নাগরিক, তার নাম হলো কারেন পেটুলা। সে ওখান থেকে নিউ ইয়র্ক টু দোহা টু ঢাকা। তবে বাংলাদেশে যেহেতু আপনারা জানেন কোকেনের কোনো বাজার ওভাবে এখনো সৃষ্টি হয়নি, কোকেনের কোনো বাজার সৃষ্টি হয়নি। মেবি এটা আরো হয়তো অন্য ডেস্টিনেশনে যাওয়ার জন্য হয়তো এটা ট্রানজিট হিসেবে ইউজ করছিল। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দ করা কোকেনের ওজন ৮.৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ১৩০ কোটি টাকা। এদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর আদাবর সহ বেশ কিছু এলাকায় আলাদা আলাদা অভিযান চালিয়ে বিভিন্ন মাদক সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মূল মালিক যেখান থেকে পাইছে বাসাও আমার না এবং আমি জাস্ট প্রেজেন্ট ছিলাম ওখানে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তারই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের একই টিম আরেকটি অভিযান চালায়। সেটা হলো শেখেরটেক এলাকায়। ওখানে অ্যাম্ফিটামিন আইস প্রায় ১ কেজি ৬০০ গ্রাম এই যাবৎকালের জন্য একটা অনেক বড় একটি চালান এবং সর্বোচ্চ চালানই বলা চলে। তো এটা ধরা হয় এবং ওই জায়গায় আমাদের ২ জন আসামিকে ধৃত করা হয়। মাদক চোরাচালানের ক্যারিয়াররা গ্রেপ্তার হলেও গডফাদাররা কেন গ্রেপ্তার হয় না? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাব দেন কর্মকর্তারা। মাদকের মামলাগুলো হচ্ছে পজেশন কেস। কারো কাছে যদি না পাওয়া যায় তাহলে তাকে মাদক মামলায় আটক করাটা যায় না। এই জন্য আমরা যেটা করি যে মানি লন্ডারিং আইনে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি।
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান কর্মকর্তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে বাঘখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে 4,60,000 পিস ইয়াবাসহ 9 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 15 এর সহকারী পরিচালক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সংলগ্ন বাঘখালী নদীর মোহনায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি ট্রলার শনাক্ত করে আটক করা হয় 9 জনকে। পরে একটি তেলের ড্রামে লুকিয়ে রাখা ইয়াবা জব্দ হয়। আটককৃতরা কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।